ইতিহাসের এক রোমাঞ্চকর অধ্যায়ে আপনাদের স্বাগতম। এখন আমি অবস্থান করছি দুবলহাটি জমিদার বাড়িতে। অর্থ সম্পদ আর ক্ষমতা যে চিরকাল থাকে না, সে এই জমিদার বাড়িটিকে দেখলেই আমরা বুঝতে পারি। দেখুন বন্ধুরা, পুরো জমিদার বাড়িটির কি অবস্থা! একেবারে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে এই রাজবাড়িটি। বন্ধুরা, এখন আমি অবস্থান করছি নওগাঁ শহরের সেই বিখ্যাত 1793 সালে রাজা কৃষ্ণনাথ 14,495,000 টাকা দিয়ে লর্ড কর্নওয়ালিসের নিকট পত্তন নিয়ে এই রাজকার্য পরিচালনা শুরু করেন। দুবলহাটি জমিদারি ছিল সিলেট, দিনাজপুর, পাবনা, বগুড়া, রংপুর ও ভারতের কিছু অংশ নিয়ে। প্রায় 200 বছর প্রাচীন স্থাপনা এবং তৎকালীন জমিদার রাজা হরনাথ রায় চৌধুরীর সময় এই বাড়িটির ব্যাপক উন্নতি সাধিত হয়। 5 একর এলাকা জুড়ে বিশাল প্রাসাদ, আর প্রাসাদের বাহিরে ছিল দিঘি, মন্দির, স্কুল, দাতব্য চিকিৎসালয়, 16 চাকর রথ সহ বিভিন্ন স্থাপনা। রাজপ্রাসাদের সামনের স্টাইলের বড় বড় পিলারগুলো রাজাদের রুচির পরিচয় বহন করে। এছাড়াও দুবলহাটি রাজপ্রাসাদে 350 ঘর ছিল। তার ছিল 60টি আঙিনা। প্রাসাদের ভেতর কোনোটি 3 তলা, আবার কোনোটি 4 তলার ভবন। একটি গোল্ডেন, সিলভার ও একটি আইভরির তৈরি সিংহাসন ছিল, যা ব্রিটিশরা সে সময় নিয়ে যায়। 1864 সালে রাজ পরিবারের উদ্যোগে একটি স্কুল স্থাপনা করা হয়। পরবর্তীতে স্কুলটির নামকরণ করা হয় রাজা রামনাথ উচ্চ বিদ্যালয়। প্রতি বছর এস্টেটের খরচে 5 জন করে গরিব ও মেধাবী ছাত্রদের লেখাপড়ার ব্যবস্থা ছিল এখানে। দেখুন বন্ধুরা, সে সময়কার রাজপ্রাসাদের জৌলস। আজ জমিদারি নেই, শুধু রয়ে গেছে সেখানকার শেষ চিহ্নটুকু। লুটেরেরা সবকিছু লুট করে নিয়ে গেছে। দরজা, জানালা, এমনকি ঘরের ইট পর্যন্ত খুলে নিয়ে গেছে এখানকার দুর্বৃত্তরা। রাজা কৃষ্ণনাথ নিঃসন্তান হওয়ায় পরবর্তীতে রাজস্ব ভার নেন তার নাতি হরনাথ রায়। হরনাথ রায়ের আমলে এখানে ব্যাপক উন্নতি সাধিত হয়। এখন আপনারা দেখতে পাচ্ছেন ভবনের কি দুর্দশা, যেন দেখারও কেউ নেই। যে কোনো সময় হুড়মুড় করে ভেঙে পড়ে যেতে পারে এই ভবনটি। প্রত্যেকটি ভবনের অবস্থা খুবই নাজুক।
স্থানীয় ইতিহাসবিদদের মতে রঘুনাথ নামে এক ব্যক্তি এলাকায় লবণগুড়ের ব্যবসা করতেন। তিনি দিগলি বিল দিয়ে প্রবাহিত খয়রা নদী দিয়ে নৌকাযোগে দুবলহাটিতে ব্যবসার জন্য আসতেন। তিনি প্রায় প্রতি রাতে স্বপ্ন দেখতেন কে যেন তাকে বলতো, তুই যেখানে নৌকা বেঁধে রাখিস তার নিচে রাজরাজেশ্বরী দেবীর প্রতিমা রয়েছে, সেখান থেকে তুলে তুই স্থাপন কর। রঘুনাথ একদিন ভোরবেলা জলে নেমে দেখে সত্যি সেখানে রাজরাজেশ্বর দেবীর প্রতিমা রয়েছে। তিনি প্রতিমাটি জল থেকে তুলে একটি মাটির বেদি তৈরি করে প্রতিষ্ঠা করেন। এরপরেই তার ব্যবসার ব্যাপক উন্নতি সাধিত হয়। এখন বন্ধুরা, আমরা ভবনটির ছাদে অবস্থান করছি। ছাদ থেকে পুরো ভবনটির চিত্র আপনাদের সামনে তুলে ধরব। দূরে যেই গম্বুজ বিশিষ্ট একটি ভবন দেখতে পাচ্ছি, সেটি মূলত হাওয়াখানা। এখানেই রাজা বসে হাওয়া খেতেন এবং পুরো রাজপ্রাসাদটি ঘুরে ঘুরে দেখতেন। দেখুন বন্ধুরা, সেই সময়কার জৌলস, সেই সময়কার আভিজাত্যর প্রকাশ পায় এই ভবনটির নির্মাণশৈলী দেখলেই। ছাদে ওঠাটা খুবই বিপজ্জনক। দেখতে পাচ্ছেন ছাদ ধসে পড়েছে, তাই ঝুঁকি নিয়েই উঠে পড়লাম ছাদে। ছাদ থেকে দেখতে পাচ্ছি ভবনের পিছনের চিত্র। পিছনের অংশ দেখেই বুঝতে পারি এটা ছিল 3 তলা বিশিষ্ট একটি ভবন। এবার নেমে পড়ি ছাদ থেকে, কারণ সেখানে বেশিক্ষণ থাকাটা সুবিধা মনে করছি না। নামছি আর সেই সময়কার স্মৃতিগুলি অনুমান করতে পারছি কতটা জাঁকজমকপূর্ণ ছিল এখানকার রাজাদের বসবাস। দেখুন, কালের বিবর্তনে এই রাজপ্রাসাদটি আজ ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়িয়ে রয়েছে। যে কোনো সময় হুড়মুড় করে ভেঙে পড়ে যেতে পারে এই ভবনটি। এই জায়গাটিতে সে সময় হয়তো হেরিকেন বা আলোর প্রদীপ রাখা হতো। লোহার ভীমগুলোর উপর কোনো মতো দাঁড়িয়ে আছে এই ভবনটি। এবার একবারে ভবনের শেষ অংশে চলে এসেছি আমরা। এবার চলুন আপনাদের একটি কূপ দেখাই। এই সরু পথ দিয়ে পিছনে একবারে শেষ প্রান্তে একটি শান বাঁধানো একটি কূপ রয়েছে। এই সেই কূপ, যে কূপটি সেই সময় ব্যবহার করতেন রাজারা। আজ স্থানীয় লোকদের অবহেলায় জঙ্গল ও আবর্জনা দিয়ে ভর্তি হয়ে গেছে এই কূপটি। মানুষ কতটা নির্দয় হলে এই কাজটি করতে পারে দেখুন। এই রাজপ্রাসাদ নিয়ে একটি গ্রিনিজ বুকে রেকর্ডও রয়েছে। রঘুনাথের প্রতিপত্তির খবর পৌঁছে যায় মোগল দরবারে। মোগল দরবারের নির্দেশে তাকে ডেকে পাঠানো হয় মুর্শিদাবাদের নবাবের দরবারে। নবাব তাকে রাজস্ব প্রদানের নির্দেশ জারি করেন। তিনি নবাবকে জানান তিনি যে এলাকায় থাকেন সেখানে শুধু জল আর জল, কোনো ফসল হয় না, তবে বড় বড় কই মাছ পাওয়া যায়। বিষয়টি বুঝতে পারেন নবাব। তাকে প্রতি বছর রাজস্ব হিসেবে 22 কাহন কই মাছ প্রদানের নির্দেশ দেওয়া হয়। 22 কাহনের হিসাবটি হলো এরকম: 1 কাহন সমান 128 পিস, 22 কাহন সমান 2816 পিস,
তিনি কই মাছ দিয়েই সে সময় রাজস্ব প্রদান করতেন। এটাই হলো গ্রিনিচ বুকের একটি অন্যতম রেকর্ড। তো চলুন বন্ধুরা, ভিডিওর শুরুতে আপনাদের দেখিয়েছিলাম হাওয়াখানা। এখন আমরা সেই হাওয়াখানার উপরে উঠছি সিঁড়ি বেয়ে। সরু গোলাকার সিঁড়ি বেয়ে পৌঁছে গেলাম সেই হাওয়াখানায়। এই হাওয়াখানা থেকে পুরো রাজপ্রাসাদটি দেখা যাচ্ছে চমৎকারভাবে। হাওয়াখানার উপরে উঠার মতন এখন আর পরিস্থিতি নেই, কারণ সেখানে খুবই নাজুক পরিস্থিতি। চলে এলাম পুরো ভবনটি ঘুরে এবার বাহিরে। এই পিলারগুলি একবার দেখুন বন্ধুরা, সেই সময়কার জৌলস প্রতিপত্তি বহন করছে এই পিলারগুলো। রাজপ্রাসাদের সামনে রয়েছে একটি শান বাঁধানো ঘাট এবং দুটি ছোট ছোট মন্দির। স্থানীয় লোকদের সাথে আলাপ করে জানা যায় এটি সম্ভবত শিব মন্দির ছিল। এই সেই শান বাঁধানো ঘাট এবং এই ছোট্ট মন্দিরগুলোতে প্রতিমা চুরি হয়ে গেছে, লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রয়ে গেছে স্মৃতি হিসেবে এই মন্দিরটি এবং পুকুরটি। একবার এই পিলারগুলা দেখুন বন্ধুরা, কতটা মোটা এবং জাঁকজমকভাবে তৈরি করা হয়েছিল এই রাজপ্রাসাদের সম্মুখ ভাগটি। এখানকার নকশা প্রতিপত্তি জৌলস দেখে বোঝা যায় কতটা রুচিশীল ছিল সেই সময়কার রাজা। বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। সাথে থাকবেন, আমি হাজির হয়ে যাব নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্যে। ধন্যবাদ।